আলাইকুম আলিম 2024। দেশের স্থবিরতা এখনো কাটেনি। তোমাদের যারা সাধারণ বিভাগের আছো পরীক্ষাগুলো তোমরা জানো যে 11 তারিখের পরবর্তীতে নতুন রুটিনে নেওয়া হবে। সো এই যে সময়টা, মোটামুটি 15 দিনের সময়টা, এটাকে হেলায় ফেলায় এখন কাটানো যাবে না। পরীক্ষা হচ্ছে লেট করে নিবে, কিন্তু পরীক্ষার জন্য পড়াশোনার যে প্রস্তুতি সেটাকে কিন্তু কমানো যাবে না। সো এটা হচ্ছে আজকে আমি ইসলামের ইতিহাসের শেষ মুহূর্তে সাজেশন তো দিচ্ছি এবং এটার সাথে ক্লাসও নিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে কথা। ইসলামের ইতিহাসের শেষ মুহূর্তের সাজেশনের উপর 6টা ভিডিও করব। ইসলামের ইতিহাসের ভিডিও 6টা কারণ করার কারণ হচ্ছে যে আমাদের পুরো ইসলামের ইতিহাস বইয়ের প্রথমত 2টা ভাগ আছে, একটা ক ভাগ, একটা হচ্ছে খ ভাগ। ক ভাগ থেকে 5টা সৃজনশীল আসে এবং খ ভাগ থেকে 6টা সৃজনশীল আসে। সো আমি 6টা ভিডিও করব। ক বিভাগের যে 3টা অধ্যায়, সেই 3টা অধ্যায়ের উপর আলাদা 3টা ভিডিও, এবং এই যে খ পার্টের যে 3টা অধ্যায়, সেই 3টা অধ্যায়ের আলাদা 3টা ভিডিও। তার মানে ইসলামের ইতিহাসের যে শেষ মুহূর্তের সাজেশন, এটা একদম পরীক্ষার আগদিন পর্যন্ত এগুলোই থাকবে। আর এই যে শেষ মুহূর্তে সাজেশন, সেটা সৃজনশীলের জন্য এগুলো পড়লেই হয়ে যাবে। এই যে 6টা ভিডিও করব, এটা হচ্ছে আজকে প্রথম ভিডিও। সো 6টা ক্লাস করলেই হয়ে যাবে। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। সো চলো, প্রথমে হচ্ছে আমরা যে পার্টটা আছে, উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস, এটার যে প্রথম অধ্যায়, মানে খ পার্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই পার্টের মধ্যে, মানে প্রথম অধ্যায়ের মধ্যে, অধ্যায়টার নাম হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লির সালতানাত। হ্যাঁ, মানে ভারত উপমহাদেশে যে মুসলমানরা আসছে সেই ইতিহাসটাই বর্ণনা করছে খ পার্ট থেকে। এবং এটার দ্বিতীয় পরিচ্ছেদটা হচ্ছে শর্ট সিলেবাস। প্রথম অধ্যায়ের 3টা অনুচ্ছেদ আছে। তো মানে অনুচ্ছেদ মানে হচ্ছে পরিচ্ছেদ, 3টা পরিচ্ছেদ আছে। সো প্রথম পরিচ্ছেদে যে যে জিনিসগুলো পড়তে হবে, প্রথম পরিচ্ছেদ বলতে হচ্ছে শর্ট সিলেবাসের প্রথম পরিচ্ছেদ। এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ আর কি, শর্ট সিলেবাসে। সো এইটা, এই যে প্রথমে পড়তে হবে যেটা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, গজনী বংশ, গজনী বংশের পরিচয়টা পড়তে হবে। আলোকতেবিং, আলোক্তগিন এবং আমির সুবুক্তগিন সম্পর্কে হচ্ছে 2বার করে রিডিং পড়লে হয়ে যাবে। এবং দ্বিতীয়বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুলতান মাহমুদ। উনি 997 সাল থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন। তিনি মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন। আবার 17বার তিনি ভারতে অভিযান করেন এবং প্রতিবারে প্রায় সফল হন। একবার ব্যতীত, ওটাকে আমরা কাউন্ট না করি, প্রায় প্রতিবারই কি হচ্ছে সফল হন। এবং 3 নম্বরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সুলতান মাহমুদের বারবার ভারত আক্রমণের ধর্মীয় কারণ কী ছিল, রাজনৈতিক কারণ কী ছিল, অর্থনৈতিক উদ্দেশ্য ও ফলাফল, এগুলো 2বার করে রিডিং পড়তে হবে। এবং এই যে 4 নম্বরে, সেটা হচ্ছে সুলতান মাহমুদের সময়কালের যে মনীষীগণ ছিলেন, আল বেরুনি, ফেরদৌসি, আল উদ্বি, তারপরে হচ্ছে বাইহাকি, এই যে ওনারা আছেন, ওনাদের কিন্তু কিছু বিখ্যাত গ্রন্থও আছে। ওনারা কোন কোন গ্রন্থগুলো লিখছেন, এই জিনিসগুলো জানতে হবে এমসিকিউর জন্য, এবং আহ, সৃজনশীলের ক এর জন্য লাগতে পারে, অথবা খতেও আসতে পারে। সো এই যে দ্বিতীয় পরিচ্ছেদ, গজনী বংশের পরিচ্ছেদ, এখান থেকে একটা নমুনা সৃজনশীল যদি আমরা দেখি কি টাইপের প্রশ্ন আসতে পারে, আসলে এই যে সুলতান মাহমুদ, ওনার উপরেই একটা সৃজনশীল আসতে পারে। যদি এখান থেকে আসে তাহলে ওনার উপর থেকে আসবে। কিভাবে আসবে? যে জনাব ক সাহেব তার দেশের নিরাপত্তা বজায় রাখবার জন্য বারবার পার্শ্ববর্তী গ্রামে আক্রমণ করেন। এই যে বলছিলাম না, 17বার ভারত আক্রমণ করেন। তাহলে বারবার আক্রমণ করা বা 17বার আক্রমণ করা, এটা কার সাথে মিলে যায়? অবশ্যই এটা হচ্ছে সুলতান মাহমুদের সাথে মিলে যায়। তাহলে উদ্দীপকের ক শাসকের সাথে ইসলামের ইতিহাসের হচ্ছে সুলতান মাহমুদের সাথে মিলে যায়, এ হচ্ছে কথা। আর ঘতে আসতে পারে এইভাবে, যে উক্ত শাসকের ভারত আক্রমণের ধর্মীয়, রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য বর্ণনা করো। অথবা এটাও আসতে পারে যে উক্ত শাসকের ভারত আক্রমণের ফলাফলটা কী ছিল, মানে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করার ফলে ভবিষ্যতে মুসলমানদের যে ভারত শাসন, সেটার দুয়ারটা খুলে যায় এবং দিল্লি আক্রমণের দোয়ার খুলে যায়। সেটা হচ্ছে সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলাফল। সো এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে পড়তে হবে, প্রথম অধ্যায়ের খ বিভাগের। এবং এরপর আমরা চলে যাব তৃতীয় পরিচ্ছেদে। তৃতীয় পরিচ্ছেদে হচ্ছে ভারত উপমহাদেশে মুসলমানদের আগমনের তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়টা মূলত ঘুর বংশকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঘুর বংশের পরিচয় জানতে হবে, উত্থানটা সম্পর্কে জানতে হবে। 2বার করে রিডিং পড়লে এটা হয়ে যাবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং 2 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, যিনি 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে, কোন যুদ্ধ? তরাইনের প্রথম যুদ্ধে আজমিরের রাজা আজমিরের চৌহানের রাজা পৃথ্বীরাজের সাথে পরাজিত হন। তার মানে
1191 সালে তিনি প্রথমে তরাইনের যুদ্ধে হারেন, কিন্তু পরের বছরেই আবার 1992 সালে 1192 সালে, বারবার 1992 বলতেছি, দুঃখিত, 1192 সালে সেই তরাইনের প্রান্তরে, অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি আবার অসামান্য কৌশলে জয়ী হন। তার মানে এখানে কি দেখলাম আমরা, প্রথমটা হারছে, পরবর্তীতে আবার দ্বিতীয়বার আক্রমণ করে জিতে গেছে। হ্যাঁ, সো ঘুরি থেকে কিরকম প্রশ্ন আসতে পারে দেখো তো, যে জনাব করিম সাহেব খ দেশকে শত্রুমুক্ত করতে প্রথমবার আক্রমণ করে ব্যর্থ হন, কিন্তু পরবর্তীতে আবার আক্রমণ করলে শত্রুদের হটাতে সক্ষম হন। তাহলে কোন শাসকের সাথে মিল পাওয়া যায়? করিমের সাথে পাওয়া যায় সুলতান ঘুরি বা মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির মিল পাওয়া যায়। এবং ঘ নাম্বারের জন্য আরেকটা জিনিস বাড়তে করে পড়তে হবে, সেটা হচ্ছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির সাথে সুলতান মাহমুদের তুলনা। এই জিনিসটা পড়তে হবে, বইয়ের মধ্যে পেয়ে যাবা তৃতীয় পরিচ্ছেদে। এবং এই পরিচ্ছেদ থেকে আরও পড়তে হবে বখতিয়ার খিলজি হচ্ছে 1204 খ্রিস্টাব্দে মাত্র 17 থেকে 18 জন ঘোড়সওয়ার সেনা নিয়ে, মানে হচ্ছে ঘোড়ার উপর সওয়ার করে সেনা, এরকম ঘোড়সওয়ার সেনা নিয়ে ঘোড়া বিক্রেতা বেশে তিনি হচ্ছে নদিয়ায় পৌঁছান। ঘোড়া বিক্রেতার বেশে কেন? যাতে হচ্ছে কেউ এটা সন্দেহ না করতে পারে যে তারা হচ্ছে বাংলা আক্রমণ করতে যাচ্ছেন। সো এই যে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করতে গেছেন, যে বখতিয়ার খিলজিটা কে? বখতিয়ার খিলজি হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি। আর কুতুবুদ্দিন আইবেক হচ্ছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির সেনাপতি। তার মানে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির সেনাপতি হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, আর কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি হচ্ছে বখতিয়ার খিলজি। সো প্রথমে ঘুরি বাংলা আক্রমণের জন্য কুতুবুদ্দিন আইবেককে দায়িত্ব দেন, বাংলা সহ আরো কিছু রাজ্য আক্রমণ করার জন্য। তো আবার এই কুতুবুদ্দিন আইবেক বাংলা আক্রমণ করার জন্য বখতিয়ার খিলজিকে দায়িত্ব দেন, আর কুতুবুদ্দিন আইবেক অন্যান্য রাজ্যগুলোতে আক্রমণ করেন। তো এইভাবে হচ্ছে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণের জন্য ঘোড়া বিক্রেতার বেশে লক্ষণ সেনের প্রাসাদ নদিয়ায় আসেন, যাতে কেউ সন্দেহ না করে। কেউ সন্দেহ করে নাই। তারপর হঠাৎ দুপুরবেলা আক্রমণ করে। প্রথম আক্রমণ করা হচ্ছে প্রাসাদের প্রহরীদের ওপর। প্রহরীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং খুব দ্রুতই তারা হচ্ছে প্রায় বিনা রক্তপাতে বাংলা বা নদিয়ার সাম্রাজ্য বা নদিয়ার দখল করে নেন। এবং এই যে লক্ষণ সেন হঠাৎ আক্রমণে বিভ্রান্ত হয়ে তিনি নদীপথে বিক্রমপুর চলে যান, নদিয়ার পাশ থেকে। নদিয়া হচ্ছে বর্তমান কুষ্টিয়া। ঠিক আছে। তো এই যে 4 নম্বরে আবার যেটা জানতে হবে সেটা হচ্ছে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি এবং বখতিয়ার খিলজির সাফল্যের কারণগুলো কি। এই দুইটা আলাদা আলাদা জিনিস, দুইবার করে পড়তে হবে। আবার ওই যে প্রথম মানে উপরে যেটা আমরা পড়েছিলাম যে দ্বিতীয় পরিচ্ছেদে সুলতান মাহমুদের মতন সুলতান ঘুরির সময়ের কোন কোন মনীষীগণ ছিলেন তাদের পার্টটাও দুইবার করে রিডিং পড়তে হবে। এবং এই যে বখতিয়ার খিলজি থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা কিভাবে আসতে পারে সেটা দেখাই দিছি। জনাব ফজল গুটি কয়েককে নিয়ে অতর্কিত হামলা করে পার্শ্ববর্তী গ্রামের শাসককে বিতাড়িত করেন। তাহলে এটা কার সাথে মিলে যায়? এই যে গুটি কয়েককে নিয়ে অতর্কিত হামলা করে পার্শ্ববর্তী গ্রামের শাসককে বিতাড়িত করেন, এটা হচ্ছে আমাদের বাংলা বিজয়ের সাথে, বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের সাথে মিলে যায়। কোন সেনাপতির সাথে মিল আছে? মুসলিম সেনাপতি, কিন্তু মুসলিম সেনাপতির সাথে মিলে যায় হচ্ছে বখতিয়ার খিলজি। আর উক্ত সেনাপতির সাফল্যের কারণ যেটা তা উপরে পড়তে বললাম, এই হচ্ছে কথা। এটা পড়লে তৃতীয় পরিচ্ছেদও হয়ে যাবে। তারপরে আসে হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ, একটা বড় পরিচ্ছেদ, মামলুক বা দাস বংশ। তো এই মামলুক বা দাস বংশ হচ্ছে 1206 সাল থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এবং এটার এই যে বংশটার পরিচয় সম্পর্কে জানতে হবে। এই বংশের বেশিরভাগ রাজারাই হচ্ছে দাস ছিলেন প্রথমে, তারপরে হচ্ছে আস্তে আস্তে সেনাপতি, তারপরে আস্তে আস্তে রাজা হন। এবং এই যে 1206 থেকে 1290 সাল, এই 84 বছরে 11 জন শাসক ছিল। এই পার্টগুলো দুইবার করে পড়তে হবে, মানে মামলুক বংশের যে পরিচয় পার্টটা এটা দুইবার করে পড়তে হবে। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক 1206 সাল থেকে 1210 সাল পর্যন্ত মাত্র 4 বছর ছিলেন। তিনি কিন্তু প্রথমে ওই যে বলছিলাম ঘুরির সেনাপতি ছিলেন। সো ঘুরির যখন রাজা ছিলেন তার কোনো সন্তান ছিল না। তার সন্তান না থাকায় সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে সিংহাসনের জন্য মনোনীত করে যান এবং তার শাহাদাতের পর সিংহাসনে বসেন হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। তারপরে এই যে দিল্লির প্রথম স্বাধীন সুলতান হিসেবে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন তিনি। আবার আরেকটা কথা আছে যে কুতুবুদ্দিন আইবেক হচ্ছে দিল্লির স্বাধীন সুলতান তো ছিলেন, ঠিক আছে, ঘুরির সময় কিন্তু রাজধানী ছিল আরেক জায়গায়। কোথায় ছিল? ঘুর বংশের রাজধানী ছিল কিন্তু আরেক জায়গায়। সো এই যে ঘুরির মৃত্যুর পর
তিনি কুতুবুদ্দিন আইবেক আর কি দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন এবং সেখানে মামলুক বংশ প্রতিষ্ঠা করে দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেন। তাহলে আমি কি বলতে পারি যে দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। এবং এই যে কুতুবুদ্দিন আইবেক তিনি চৌগান বা হচ্ছে মেফুম খেলার সময় মৃত্যুবরণ করেন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপরে কুতুবুদ্দিন আইবেকের পরিচয় পড়তে হবে, চরিত্র এবং কৃতিত্ব দুইবার করে পড়লে হয়ে যাবে, রিডিং পড়বা জাস্ট। তারপরে হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবেকের পরে একজন সুলতান ছিলেন, খুবই মানে হচ্ছে অলস বা হচ্ছে তার নামই পাওয়া যায় না আসলে, এত বাজে একটা রাজা ছিলেন। তারপরে হচ্ছে ইলতুৎমিশ আসছে। ইলতুৎমিশ হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের প্রথমে ছিল, দাস ছিল, তার পরবর্তীতে তিনি আস্তে আস্তে সুলতান হন। ইলতুৎমিশের সাথে কুতুবুদ্দিন আইবেকের পারিবারিক একটা সম্পর্কও আছে, সেটা বই থেকে তোমরা পড়লে পারবা। তবে ইলতুৎমিশ থেকে প্রশ্ন আসলে এইভাবে আসবে যে কুতুবুদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত দিল্লির সালতানাতকে তিনি বড় করেন। এই যে কুতুবুদ্দিন আইবেক দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠা করেন বা মামলুক বংশ প্রতিষ্ঠা করেন, সেটাকে বড় করেন কে? ইলতুৎমিশ। এই জন্য তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, ঠিক আছে? প্রতিষ্ঠাতা একজন, আর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে যিনি হচ্ছে এই জিনিসটাকে প্রকৃতভাবে প্রতিষ্ঠা করে বা বড় করে, মানে একদম সত্য সত্যই প্রতিষ্ঠা করে। এই প্রতিষ্ঠা দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেন হচ্ছে ইলতুৎমিশ, বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ ভারতে বন্দেগানে চেহেলগান গঠন করছে। বন্দেগানে চেহেলগান হচ্ছে 40 চক্র। 40 চক্র মানে 40 জন বিজ্ঞ বা হচ্ছে আহ মানে কি বলবো, আলেম হইতে পারে, বিজ্ঞ হইতে পারে, ওনাদের সমন্বয়ে একটা দল। সেই দলটা হচ্ছে রাজাকে রাষ্ট্র পরিচালনার জন্য, এবং রাজা একজন মারা গেলে পরবর্তী রাজা কে হবে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে থাকে, রাজাদেরকে সাহায্য করতো আর কি। এছাড়া হচ্ছে খিলজি মালিকদের পতন করছে, মঙ্গলদের থেকে সাম্রাজ্য রক্ষা করছে, বিদ্রোহ দমন করে দিল্লি সালতানাতকে প্রকৃতভাবে প্রতিষ্ঠা করেন ইলতুৎমিশ। এখন এখান থেকে প্রশ্ন আসলে কিরকম আসতে পারে, জনাব ক সাহেবের কোনো সন্তান না থাকায় তার মৃত্যুর পূর্বে খকে সাম্রাজ্যের উত্তরাধিকারী মনোনীত করে যান। তাহলে এখানে আমরা বলতে পারি ক সাহেব হচ্ছে মোহাম্মদ ঘুরি, তার কোনো সন্তান না থাকায় মৃত্যুর পূর্বে খকে সাম্রাজ্যের উত্তরাধিকারী মনোনীত করে যান। এখানে হচ্ছে খ কুতুবুদ্দিন আইবেক, যেটা আমরা জানি। তারপরে জনাব খ সেখানে একটি স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, কুতুবুদ্দিন আইবেক একটা স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা 84 বছর স্থায়ী ছিল, সত্য, 1206 থেকে 1290 পর্যন্ত। তারপরে জনাব ক্ষয়ের মৃত্যুর পর সেই সাম্রাজ্যে নানা বিদ্রোহ দমন সহ শত্রু আক্রমণ থেকে রক্ষা করে সেই সাম্রাজ্যকে প্রকৃতভাবে প্রতিষ্ঠা করেন। তাহলে প্রকৃতভাবে ওই সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন কে? মানে হচ্ছে আমাদের ইলতুৎমিশ। এ হচ্ছে কথা। বন্দেগানে চেহেলগান কি সেটা তো বলছি, এটা একটু জেনে রাখবা। ক্ষয়ের জন্য গতে হলো খ, খ শাসকের সাথে কোন শাসকের মিল পাওয়া যায়, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। আর শাসকই ওই সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, এটা তো বললামই, ইলতুৎমিশ। এই ইলতুৎমিশের পার্টটা একটু পড়ে নিবা। তারপরে আর দুইটা জিনিস পড়তে হবে, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া থেকে এভাবে প্রশ্ন আসতে পারে যে দিল্লির একমাত্র মহিলা মুসলিম সুলতানা, তিনি নারী না হয়ে যদি পুরুষ হইতেন তাহলে নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ শাসকদের মধ্যে ছিলেন। নারী বলে তাকে হচ্ছে ষড়যন্ত্র করে নামাই দেওয়া হয়। হ্যাঁ, দুইবার রিডিং পড়লে হবে সুলতানা রাজিয়ার অংশটা। এটা মনে রাখবা যে দিল্লির প্রথম মহিলা মুসলিম সুলতানা এবং একমাত্র মহিলা সুলতানা, এছাড়া আর কোনো মহিলা সুলতানা দিল্লিতে ছিলেন না। সো এই জিনিসটা থেকে প্রশ্ন আসলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে নারী সুলতানা আর কি, এবং তাকে নামায় দেওয়া হয়েছে। এরপরে গিয়াসউদ্দিন বলবন সর্বশেষ মানে প্রতিষ্ঠা বা হচ্ছে কি বলবো, শক্তিশালী রাজা ছিলেন দাস বংশের। তিনি 1260 সাল থেকে 1287 সাল পর্যন্ত 40 বছর প্রায় চালাইছেন দিল্লির সালতানাতের সংরক্ষক, প্রকৃত সংরক্ষক বলা হয় তাকে। এবং তার প্রকৃত নাম হচ্ছে বাহাউদ্দিন, উপাধি বলবন। উলুগ খান তার উপাধি, আবার গিয়াসউদ্দিনও তার উপাধি। তার মানে উপাধি হচ্ছে তিনটা, বলবন, উলুগ খান আর হচ্ছে গিয়াসউদ্দিন। তিনি ইলতুৎমিশের দাস ছিলেন। হ্যাঁ, ইলতুৎমিশ আবার দাস ছিলেন কুতুবউদ্দিনের। পরবর্তীতে সুলতান হয়ে তিনি সুলতানকে আল্লাহর প্রতিনিধি মনে করতেন, তিনি এত ভালো একজন সুলতান ছিলেন। প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়তেন, সবসময় উজু সহকারে থাকতেন, আবার জুমার দিন কবর জিয়ারতে বের হতেন। তিনি বান্দেগানে চেহেলগান বা বন্দেগানে চেহেলগানকে রহিত করে দেন, স্টপ করে দেন, এবং হচ্ছে লৌহ শোণিত শোণিত নীতি বা রক্তপাত বা কঠোর নীতি প্রয়োগ করে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা আনয়ন করেন। এই নীতিটা হচ্ছে লৌহ শোণিত নীতি বা রক্তপাত ও কঠোর নীতি হচ্ছে মানে একটা অপরাধের জন্য কঠোর শাস্তি পাইতে হবে, জীবন চলে যেতে পারে, এই ধরনের শাস্তি আর কি। কঠোর নীতি ছিলেন তার। সো এটার জন্য হচ্ছে সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা, অপরাধ এগুলো কম হইতো। তোমরা হচ্ছে এটাও পড়বা, বলবনের চরিত্র কৃতিত্ব দুইবার করে রিডিং পড়বা। তারপরে হচ্ছে এই সরি, এটা কি চতুর্থ পরিচ্ছেদ ছিল না? হ্যাঁ, চতুর্থ পরিচ্ছেদের যে সর্বশেষ ব্যাপারটা পড়বা সেটা হচ্ছে সুফি দরবেশদের ভূমিকা।
হ্যাঁ, এই যে মামলুক বা দাস বংশ, ভারতে প্রথম যে সালতানাত, দিল্লির সালতানাত, এইটার সময়ে সুফি দরবেশদের কি ধরনের ভূমিকা ছিল, এবং ঐতিহাসিক গ্রন্থাবলী দুইবার করে রিডিং পড়ে নিবা, তাইলে হয়ে যাবে, এটা রিডিং পড়লে হয়ে যাবে। এই হচ্ছে প্রথম অধ্যায়, খ বিভাগের প্রথম অধ্যায়। আমরা খ বিভাগের আরও দুইটা অধ্যায় নিয়ে আরও দুইটা ভিডিও করব, তারপরে হচ্ছে আমরা ক বিভাগে যাব, কারণ খ বিভাগ অনেকেই পড়ে নাই, ক বিভাগ আগের থেকে অনেকে পড়ে ফেলছে, সো আমরা খ বিভাগ দিয়ে শুরু করলাম। সো ভিডিওটাকে আর লং না করি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইসলামের ইতিহাসের। তো এটার পিডিএফটাও তোমার কমেন্টে পেয়ে যাবা। আসসালামু আলাইকুম।